আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রিয় শিক্ষার্থী, স্বপ্ন যদি দেখতেই হয় স্বপ্নটি কিন্তু পূরণ করতে হবে। আপনি যদি স্বপ্ন শুধু কাগজে এঁকে রাখেন, শুধু রঙিন ছবির মতো ফুটিয়ে রাখেন, তাহলে কিন্তু হবে না। সেটা অবশ্যই বাস্তবে রূপদান করতে হবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষা এটি কেবল একটা পরীক্ষা নয়, এটি আপনার স্বপ্ন পূরণের একটি প্রথম ধাপ। আপনি যদি শিক্ষক হতে চান, সমাজকে গড়তে চান, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চান, তাহলে এত সহজে কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনার সফলতার পেছনে অনেক নিঃস্বার্থ রাত, হাজারো প্রত্যাখ্যান আর কঠোর পরিশ্রম থাকবেই। আজকে পরিশ্রম করেন, আগামীকাল আপনার সফলতার দ্বার উন্মুক্ত হবে। আপনার সংগ্রাম আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। একটা কথা সর্বসময়ের জন্য মনে রাখতে হবে, স্বপ্ন পূরণ কিন্তু তাদেরই হয় যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে লেগে থাকে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, নিজে পড়াশোনা করুন, প্রতিদিন নিজেকে একটু একটু করে এগিয়ে নিয়ে চলুন। একদিন নিশ্চয়ই বলতে পারবেন, আমিও পেরেছি ইনশাআল্লাহ। কঠিন কঠিন পরিশ্রমের মাধ্যমে স্বপ্ন পূরণের পথে হাঁটতে আজ থেকেই শুরু করুন আপনার সেই জার্নিটুকু। আপনার এই চাকরি জীবনের কঠোর পরিশ্রম এবং আপনার এই কষ্ট অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে আপনাদের প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এই প্রত্যাশা জানিয়ে শুরু করছি 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির আরও একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ক্লাসে। বাংলা কোন ভাষা থেকে এসেছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এখানে শুরু থেকে আমাদের যে সকল, আমি বারবার বলি, আমরা যে সকল প্রশ্নগুলো যুক্ত করেছি গুরুত্বপূর্ণ টপিকস থেকে, এবং ওই সকল টপিকস থেকে, যে সকল টপিকস থেকে বরাবর কিন্তু নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। তাহলে বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে এটা যদি আমরা বলি, তাহলে এটি হবে গৌড়ীয় প্রাকৃত। যদি গৌড়ীয় প্রাকৃত অপশনে না থাকে, তাহলে মাগধী প্রাকৃত হবে সঠিক উত্তর। কোনটি মৌলিক স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি কয়টি মনে আছে? মৌলিক স্বরধ্বনি মোট 7টি। তাহলে সেই কি কি? অ, আ, ই, উ, এ, আ, এভাবে আছে না, যে 7টি আছে। তাহলে এখানে এ রয়েছে কিন্তু আমাদের সেই মৌলিকটি। বাংলা ভাষারীতির রূপ কয়টি? বাংলা ভাষারীতির রূপ কিন্তু 2টি। একটা হচ্ছে লৈখিক আর একটা হচ্ছে মৌখিক। ভালোভাবে বুঝবেন, বাংলা ভাষার কি মৌলিক রূপ কয়টা? 2টা। একটা লৈখিক আর একটা হচ্ছে মৌখিক। আর বাংলা ভাষার যদি মৌলিক অংশ বলে, মৌলিক অংশ, মৌলিক কিন্তু রূপ না, মৌলিক অংশ যখন বলবে তখন হবে সেটা 4টি। মনে রাখবেন বিষয়টা। ষষ্ঠ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে শস যুক্ত থ হবে, দুটাই মূর্ধন্য স হতে হবে, অর্থাৎ গ নাম্বারটি হবে সঠিক উত্তর। নিচের কোনটি যুগরূঢ় শব্দ? যুগরূঢ় শব্দ আমাদের কোনটি রয়েছে? নিচে পঙ্কজ। পঙ্কজ অর্থাৎ যুগরূঢ় শব্দ কি সেটা যদি জানতে হয়, তাহলে এই শব্দের প্রকৃত অর্থ এবং আক্ষরিক অর্থ এক হবে না। যেমন পঙ্কজ যদি আমরা বলি পঙ্কে জন্মে, বা কাদায় বা পানিতে জন্মে যা, তাহলে আমরা বলি যে শালুক, শাপলা, শৈবাল, পদ্মফুল, অনেক কিছুই কিন্তু পানিতে জন্মে থাকে, কিন্তু পঙ্কজ বলতে শুধু একটাকেই বোঝানো হয়। সেটা কি? সেটা হচ্ছে পদ্মফুল। সুতরাং এই পঙ্কজটা হচ্ছে যুগরূঢ় শব্দ, যার আক্ষরিক অর্থ এবং পারিভাষিক অর্থের মধ্যে কোনো পার্থক্য থাকে। ওকে। অদ্য শব্দটি কোন ভাষা রীতির উদাহরণ? অদ্য মানে কি? আজকে। এটা সাধু রীতিতে ব্যবহার করা হয়, তার মানে সাধু হবে সঠিক উত্তর। কোনটি ওষ্ঠধ্বনি? প ফ ব ভ ম। প ফ ব ভ ম উচ্চারণ করুন, দুই ঠোঁট একত্র হবে, তার মানে প ফ ব ভ ম। এই 4টে হচ্ছে ওষ্ঠধ্বনি। অপশনে ম রয়েছে। চন্দ্রের প্রতিশব্দ নয় কোনটি? চন্দ্রের প্রতিশব্দ নয় সবিতা। তাহলে এখানে সবিতা হবে সঠিক উত্তর। গতকালও দিয়েছিলাম যেটি মুমূর্ষ বানান সঠিক, তাহলে সামনে পেছনে রস্ব উকার, মাঝখানে দীর্ঘকার থাকবে, সেটি হবে রাইট অ্যান্সার। কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাসের উদাহরণ আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে যেটি রয়েছে তা হলো মধু মাখা, অর্থাৎ মধু দ্বারা বা মধু দিয়ে মাখা। পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এখানে নীর শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে মূলত নীরকে আশ্রয় হিসেবে ব্যবহার করা হয়েছে। শুদ্ধ বানান কোনটি? আমাদের এখানে যে 4টি আলাদা ধরনের রয়েছে, নিরপরাধী এটা ভুল, নিরপরাধ হবে। দারিদ্রতা হবে না, দরিদ্রতা বা দারিদ্র হবে। সার্থকতা এটিও ভুল, সার্থক হবে, তবে বানানগত ভুল রয়েছে, তার মানে বাকি রয়েছে একটা, এটি হবে সঠিক উত্তর। গোবর গণেশ বাগধারাটির সঠিক উত্তর কোনটি হবে? গোবর গণেশ বলতে একদম রীতিমতো মূর্খ বোঝানো হয়, মানে নিরেট মূর্খ। কোনগুলি দন্তধ্বনি? তথদধদন্তন্য। মোশাররফ করিমের নাটক যারা দেখেছিলেন তারা নিশ্চয়ই এটি কিন্তু জানবেন, তথদধদন্তন্য। তাহলে এই তথদধদন্তন্য এগুলো কি? দন্তধ্বনি।
কোনটি দেশি শব্দ? টোপর, গঞ্জ, কুলা এগুলো হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দেশি শব্দ বলে অভিহিত করা হয়। তাহলে এখানে আমাদের কুলা রয়েছে, তার মানে এই কুলাটা হচ্ছে সঠিক উত্তর। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? ধ্বনি বিপর্যয় কখন হবে? যখন একটার সংখ্যা মানে যে শব্দটি রয়েছে এই শব্দটি স্থান পরিবর্তন করে। যেমন শরীর থেকে শরীর, এখানে স্থান পরিবর্তন হয়নি। হংস থেকে হাঁস পরিবর্তন হয়নি। লাফ থেকে ফাল, এবারে কিন্তু পরিবর্তন ঘটেছে, তার মানে এটি হবে ধ্বনি বিপর্যয়। পতাকা শব্দের সঠিক অর্থ কোনটি? পতাকা শব্দের অর্থ আমরা বলতে পারি কেতন, নিশান, এভাবে দুটো আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা কেতনটাকে বলতে পারি। সঠিক উত্তর। নয়ন শব্দের সঠিক প্রত্যয় নির্ণয় করতে হবে। তাহলে এখানে সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? তাহলে নয়ন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়, এই প্রশ্নটি আপনাদের জন্য একটা HW হিসেবে রেখে দিচ্ছি। আপনারা কে কোথায় থেকে যুক্ত রয়েছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি আমাদের নাম সহ অবশ্যই কমেন্টে জানানোর জন্য অনুরোধ করছি। আমাদের গতকালের ভিডিওতে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন, অনেকেই কমেন্ট করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কমেন্টগুলো হচ্ছে MD তালহা লিখেছেন, আমি পাবনা জেলা থেকে দেখছি, আমি গণিত পারি না কিন্তু আপনার ক্লাসগুলো থেকে কিছুটাও শিখতে পারছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। রুহুল আমিন, সার্কুলার কবে হবে? ঈদের পরে হবে। জুয়েল লিখেছেন নওগাঁ সাপাহাট থেকে। MD ইউসুফ লিখেছেন সার্কুলার কি হয়েছে? না, এখনো হয়নি, ঈদের পর হতে পারে ইনশাআল্লাহ। আত্মশিক্ষার্থী লিখেছেন পাবনা থেকে। রোকাইয়া সুলতানা মৌলভীবাজার থেকে। জান্নাতুল মাওকুলি লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। মনিরুল ইসলাম, থ্যাঙ্কস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাকারিয়া পার্বতীপুর গাজীপুর থেকে লিখেছেন সালাম জানিয়েছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনিও ভালো আছেন। তামান্না তাকরিমা লিখেছেন, আচ্ছা তামান্না আক্তার রিমা লিখেছেন আসসালামু আলাইকুম, হবিগঞ্জ জেলা থেকে দেখছি, আশা করছি আপনি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনিও আশা করছি ভালো আছেন। ঝিনাইদহ সদর থেকে লিখেছেন রুহুল আমিন। জ্যোৎস্না একটা লিখেছেন কেমন আছে ভাইয়া? ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। মেহেদি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি ফাতেমা দেখছি। ও আচ্ছা, ফাতেমা লিখেছেন গফরগাঁও থেকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইরানি হাসান বাগেরহাট থেকে, স্যার সমাজকর্মী এক্সাম নাকি 11ই এপ্রিল হবে, আর নিবন্ধন সার্কুলার কবে হবে? আমাদের কাছে সঠিক কোনো তথ্য এখনো পর্যন্ত আমরা অথেন্টিক কোনো সোর্স থেকে পাইনি, তবে ঈদের পর হওয়ার সম্ভাবনা রয়েছে দুটোই। আর বাগেরহাট থেকে যেহেতু কমেন্ট করেছেন, খুব শীঘ্রই আমরা বাগেরহাট যাব ইনশাল্লাহ 60 গম্বুজ মস্ক পরিদর্শন করতে। এর পরবর্তী লিখেছেন তালহা, আসসালামু আলাইকুম, পাবনা জেলা থেকে। আচ্ছা, এটা পড়া হয়েছে। কুমিল্লা চান্দিনা থেকে লিখেছিলেন আপনার বই কিন্তু রিটার্ন এসেছে, আপনি যে বইটি অর্ডার করেছিলেন বইটা রিটার্ন এসেছে, পুনরায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। মনিরুল ইসলাম, প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ, গাইবান্ধা সাঘাটা থেকে বলছি। প্রত্যেকটি মডেলে যদি PDF দিতেন ডাউনলোড করে পরে রিভিশন করতে পারতাম, আপাতত নেই। পিন্টু মণ্ডল লিখেছেন জয়পুরহাট থেকে দেখছি স্যার, আমার নিজের জেলা। কলিজার ভাই কেমন আছেন? আমার নিজের জেলা কিন্তু জয়পুরহাট। আচ্ছা, এসকে সাদ্দাম লিখেছেন আসসালামু আলাইকুম, ভোলা থেকে দেখছি প্রতিদিন। ধন্যবাদ প্রতিদিন আমাদের ক্লাসগুলো দেখার জন্য। ফারুক, আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে, আপনাকেও খুব ভালো লাগে কমেন্ট করার জন্য। এরপর লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, তোফাইল রেজা লিখছি। আচ্ছা তোফাইজ, আমি আপনার নামটা উচ্চারণ করতে পারি না, ক্ষমা করবেন আমাকে, শমশেরনগর থেকে বলেছেন। আশা করছি বইটা হাতে পেয়েছেন, বইটা খুব ভালোভাবে পড়বেন। যতটুকু মডেল টেস্টগুলো দেওয়া আছে, শেষ দিকে গণিত ব্যাখ্যা সহ দেওয়া আছে, অবশ্যই প্রচুর পরিমাণে বইটি রিভিশন করবেন, পাশ করার দায়িত্ব ইনশাল্লাহ আমাদের। জান্নাতুল, আচ্ছা জান্নাত লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ফাতেমা, সম্ভবত আপনাকে জানানো হয়েছে বিষয়গুলো। মুন্নি আক্তার লিখেছেন নারায়ণগঞ্জ থেকে দেখছি। ওয়ালাইকুম সালাম। MD মনির টাঙ্গাইল থেকে। রাকিব মাহমুদ, আলহামদুলিল্লাহ স্যার, আপনার জন্য দোয়া ভালোবাসা, অনেক কষ্ট করে আমাদের জন্য, আল্লাহ আপনাকে নেক হায়াত সুস্থ দান করুক, আমিন। আপনার জন্য কি দোয়া তো রইল। আপডেট তথ্যগুলোর উপর ক্লাস দিলে ভালো হতো। মূলত আপনারা অনেকেই আছেন যে সাধারণ জ্ঞান ক্লাস দেন, সাম্প্রতিক ক্লাস দেন। আসলে ভাই আপনারা যেটা প্রয়োজন নেই সেটা নিয়ে লাফালাফি করেন, একদম মানে যে কথাটা অন্তর থেকে বলছি, যে সাম্প্রতিক প্রশ্ন NTRC অর্থাৎ নিবন্ধন প্রিলিমিনারিতে সর্বোচ্চ 3টা পাবেন। আমি এখনই বলে দিচ্ছি সর্বোচ্চ 3টা পাবেন, আর এই 3টার মধ্যে 2টা প্রশ্ন সবাই পারবে, একটা ক্রিটিক্যাল আসবে, অথবা একটা প্রশ্ন সবাই পাবে, 2টা ক্রিটিক্যাল আসবে। তো এই 3টা সাম্প্রতিকের জন্য যে পরিমাণ কষ্ট করতে হয়, যে পরিমাণ ইফোর্ট দিতে হয়, এই ইফোর্টটা যদি আপনি গণিত এবং ইংরেজিতে দেন, আপনার এমনিতেই তো পাস হয়ে যাবে। আর মার্ক 99 তো পাইতে হচ্ছে না, আপনাকে জাস্ট 40 থেকে 45 নাম্বার পেতে হচ্ছে। আমাদের বই যেটা রয়েছে, এই বইটাতে সুন্দরভাবে সাজানো আছে প্রত্যেকটা বিষয়ের মডেল টেস্ট। এটা যদি ভালোভাবে রিভিশনের উপর রিভিশন করতে পারেন, ইনশাল্লাহ পাস হয়ে যাবেন।
এটা তো অন্য পরীক্ষা না যে আপনাকে হাইয়েস্ট মার্ক পেতে হবে। এটা এনটিআরসির নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা। এখানে আপনি 50, 45 এমনকি 42 এটাই হচ্ছে সেভ মার্ক। আপনি 50 যদি পান, আমাদের বই থেকে গতবার 63টি কমন ছিল, আশা করছি এবারে হিউজ পরিমাণ কমন পাবেন। তারপরেও আমি আপনাদের বলেছি যে পরীক্ষার পূর্ব মুহূর্তে আমরা আপডেট যে সাম্প্রতিক শীট দিয়ে দেব, পিডিএফ আকারে দেব, ক্লাসও দেব, তাতে আপনাদের যে সকল আসার মতো প্রশ্ন সেগুলো কাভার হয়ে যাবে। এখন আপনাদের মূল ফোকাসটা করতে হবে গণিত, বাংলা ব্যাকরণ এবং ইংরেজিতে। সাধারণ জ্ঞান সবাই পারে, এটা তো জানেন। হ্যাঁ, ওকে। আপনারা যে যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন, আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, ব্যাকে বেশি সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হবে? জাস্ট অনলি 1 সেকেন্ড। অলিক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? অলিক মানে কি এটা আগে জানতে হবে। অলিক মানে কল্পনা, আর এর বিপরীত হবে বাস্তব। পড়ায় আমার মন বসে না, কোথায় মন বসে না? পড়ায়, তার মানে অধিকরণ কারক। কোন কারকে কোন বিভক্তি হবে? পড়ায় এ ও তে রয়েছে, তার মানে সপ্তমী বিভক্তি। দ্বিগু সমাস কোনটি? আচ্ছা, দ্বিগু সমাসে এখানে আমাদের যেটি রয়েছে, তাহলে এখানে আমরা যদি সপ্ত অহের সমাহার যদি বলি, তাহলে গতকাল এই প্রশ্নটা আমরা ভিন্নভাবে দিয়েছিলাম যে প্রথম দিকে আমাদের সংখ্যা থাকবে, তাহলে সেগুলো কি হবে? দ্বিগু সমাস হবে। তাহলে সপ্ত অহ বা 7 দিনের সমাহার হবে সপ্তাহ। নদী এর সমার্থক শব্দ কোনটি? নদী এর সমার্থক শব্দ হবে শরিত। নাদ শব্দের অর্থ কি? নাদ শব্দের অর্থটি যদি আমরা বলি সিংহের ডাক। অনুবাদ কত প্রকার? অনুবাদ যদি আমরা সঠিক উত্তরটা করতে চাই, তাহলে এখানে জাস্ট অনলি 2 প্রকার। জাস্ট অনলি 2 প্রকার কি একটা ভাষা ব্যবহার করলাম। হ্যাঁ, ইংরেজি অংশের শুরুতে যেটি রয়েছে, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ম্যাগাস? ম্যাগাস এর প্লুরাল ফর্ম হবে ম্যাজাই, অর্থাৎ ঘ নাম্বার। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পাওয়ার? পাওয়ারের ভার্ব হবে ইমপাওয়ার। ওকে, ইমপাওয়ার, ইন কিন্তু না, ইম। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে হি ইনস্টিড, গতকাল কিন্তু আমাদের শেষ প্রশ্ন ছিল হি ইনস্টিড অন মাই গোয়িং দেয়ার, হি ইনস্টিড অন মাই গোয়িং টু সিনেমা, হি ইনস্টিড অন মাই গোয়িং টু হোম, গোয়িং টু স্কুল, বিভিন্নভাবে আসতে পারে, তার মানে এটি হবে সঠিক উত্তর। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স? হি স্যাটিসফাইড এভরিবডি, হি স্যাটিসফাইড এভরিবডি, তার মানে কি? সে সবাইকে সন্তুষ্ট করেছে, তার মানে এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড উইথ হিম, সবাই তার প্রতি সন্তুষ্ট, তার মানে গ নাম্বারটা আমরা কিন্তু রাইট অ্যান্সার করতেই পারি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য রিপ্রেস? আচ্ছা, রিপ্রেসের সিনোনিম বলেছে। রিপ্রেস মানে কি? আয়ত্ত রাখা, মানে নিজেকে আয়ত্তে রাখা, তার মানে কন্ট্রোল লিখতে পারি, তার মানে কন্ট্রোল ইয়োরসেলফ আমরা বলতে পারি এটাকে। হোয়াট টক্স অ্যাজ দো? আচ্ছা, হোয়াট টক্স অ্যাজ দো হি ওয়ার এ চাইল্ড? আচ্ছা, কি বাচ্চার মতো কথা বলছো? তাহলে হি ওয়ার এ চাইল্ড, তাহলে এখানে হি ওয়ার এ চাইল্ড আমাদের রয়েছে ঘ নাম্বার। আচ্ছা, এরপর আমাদের যেটা রয়েছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য কম্পালসরি? বিশেষ করে যখন আমরা ক্লাস 9-এ, অর্থাৎ আমাদের ব্যাচ যখন যারা ছিল, তখন তারা আমাদের কম্পালসরি, আমাদের ওই যে সায়েন্স, আর্টস, কমার্স যখন নেওয়া হয়েছিল, যে কম্পালসরি আর 4 সাবজেক্ট বলে একটা কথা ছিল। তাহলে এখানে কম্পালসরির অ্যান্টোনিমটা, কম্পালসরি মানে আপনাকে নিতেই হবে, আর এর বিপরীতটা কি? ভলান্টারি, তার মানে ইচ্ছা মতো আপনি নিতে পারবেন, তার মানে এখানে ভলান্টারিটা হবে অ্যান্টোনিম। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য কনফেস? কনফেস মানে কি? স্বীকার, তার মানে স্বীকার করা, তাহলে এখানে নাউন করবে কি? কনফেশন, স্বীকার বা স্বীকারোক্তি। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, গতকাল আমরা দিয়েছিলাম মুষলধারে হয়েছিল, তার মানে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলে কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটাও করতে পারি। ইট হ্যাজ, আচ্ছা, ইলশে গুড়ি 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 এরকম আছে না, তার মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটা আমরা দিতে পারি। ব্ল্যাক অ্যান্ড ব্লু মিন্স, আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড ব্লু বলতে বোঝানো হয়ে থাকে এখানে বেদম প্রহার করা বা নির্দয়ভাবে পেটানো, এরকম কথা হতে। তার মানে এখানে ব্ল্যাক অ্যান্ড ব্লু অর্থটা আমরা যেটা বলবো, যেটা নির্মমভাবে বা নির্দয়ভাবে, অর্থাৎ মার্সিলেস, এভাবে বলতে যে এখানে মার্সিলেসলিটা হবে আমাদের এখানে সঠিক উত্তর। আচ্ছা, হি অ্যাক্টেড অন অ্যাডভাইস, এটাকে কমপ্লেক্স করতে হবে, তাহলে হি অ্যাক্টেড অন মাই অ্যাডভাইস, কমপ্লেক্স করলে হবে হি অ্যাক্টেড অ্যাজ আই অ্যাডভাইসড হিম, তাই কি হবে? হি অ্যাক্টেড অ্যাজ আই অ্যাডভাইসড হিম। হ্যাঁ, এটাই তাহলে ঠিক হবে, তার মানে ঘ নাম্বারটা ঠিক হচ্ছে।
দ্য ওয়ার্ড lunar ইজ রিলেটেড টু, আচ্ছা লুনারের সাথে সম্পর্ক হবে মুন মানে চাঁদ, আর সোলারের সাথে সম্পর্ক হবে সান, আর স্যালাইনের সাথে সম্পর্কিত হবে সল্ট, সল্ট থেকে স্যালাইন, মুন থেকে লুনার, সান থেকে সোলার, এগুলো বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভ। মেইডেন স্পিচ, মেইডেন স্পিচ মানে কি বলা হয় যে ফার্স্ট অ্যাপিয়ারেন্স বা ফার্স্ট স্পিচ, তার মানে এখানে সঠিক উত্তর হবে দ্য ফার্স্ট স্পিচ। দ্য গার্ল ওয়াজ রিক্লিনিং ড্যাশ দ্য কফ, তার মানে এখানে আমরা যেই প্রিপোজিশন রয়েছে তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে আমরা কি বোঝাতে পারি, বলে এখানে দ্য গার্ল ওয়াজ রিক্লিনিং মানে যে শুয়ে পড়া, দেয়ালের সাথে হেলান দিয়ে শুয়ে পড়া, তাহলে এখানে কিসের সাথে দেওয়া আছে অন দ্য কোচ, তাহলে এখানে হবে অন, তাহলে অন দ্য কোচটা হবে এখানে সঠিক উত্তর, তাহলে আমরা এখানে অনটা করতে পারি রাইট অ্যান্সার। সো ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে ইফ হি ওয়ার্কস হার্ড হি সাকসেড, তাহলে এখানে যেহেতু বলছে ইফ হি ওয়ার্কস হার্ড, তার মানে কি যদি সে কঠোর পরিশ্রম করে তার বা কঠোরভাবে কাজ করে তাহলে পরবর্তীতে কি হবে, নিশ্চয়ই ফিউচার টেন্স হবে, তার মানে হি উইল সাকসিড, সে সফল হবে, তার মানে ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল সাকসিড, এটা হচ্ছে রাইট অ্যান্সার। হি ওয়েন্ট টু বেড আফটার, তার মানে আফটারের পরে বিফোরের পূর্বে কি হয় পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়, তাহলে যেহেতু এখানে আফটার রয়েছে এর পরে, তার মানে হি হ্যাড লার্নড হিজ লেসন, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এ বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত, তার মানে আনএক্সপেক্টেড ক্যালামিটি, তার মানে আনএক্সপেক্টেড ক্যালামিটি। দ্য অ্যান্টিনিম অফ দ্য ওয়ার্ড বেনাইন, বেনাইন শব্দের অর্থটা যদি আমরা বলি যে সৌম্য, ওই যে আমরা বাংলায় পড়ছি উগ্র আর সৌম্য পড়েছি না, তার মানে বেনাইন মানে হবে কি সৌম্য, আর বিপরীতটা হবে কি ম্যালিগন্যান্ট অর্থাৎ উগ্র। তাকে তিরস্কার করা হয়েছিল, তিরস্কার করা বোঝাতে বলা হবে কি, এখানে দুই ধরনের আমাদের রয়েছে, তাহলে এখানে ব্রড টু বুক এটা আমরা করতে পারি সঠিক উত্তর, যে ব্রড টু বুক, তার মানে এখানে হি ওয়াজ ব্রড টু ব্রিম না, হি ওয়াজ ব্রড টু বুক অর্থাৎ গ নাম্বার। উই হেল্পড হিম ড্যাশ দ্য ওয়ার্ক, তার উই হেল্পড হিম ফিনিশ দ্য ওয়ার্ড নাকি ফিনিশিং দ্য ওয়ার্ড, এখানে আবার রয়েছে ইনফিনিটি অর্থাৎ টু ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু দুইটা রয়েছে, একটা আমরা যদি সঠিক হিসেবে বলি টু ফিনিশ, এটিও কিন্তু সঠিক উত্তর হতে পারে, এবং এছাড়া ইনফিনিটিভের সাহায্যে আমাদের যদি হেল্প ভার্ব এখানে কি রয়েছে উই হেল্পড হিম, তাহলে টু ফিনিশ এবং শুধু ফিনিশ দুটি আমরা করতে পারি, সিরিয়াল অনুযায়ী টু ফিনিশটাই হবে এখানে সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে যে হি ফট ড্যাশ টু ডিফিট দ্য এনিমি, তাহলে এখানে সঠিক উত্তর টুথ অ্যান্ড নেইল। এখানে রয়েছে হ্যাড আই বিং এ কিং, আমি যদি রাজা হতাম, তাহলে হ্যাডের ব্যবহার আছে ইফ কন্ডিশনালে, তাহলে এখানে উড হ্যাভ বিনের ব্যবহার করতে হচ্ছে উড হ্যাভ পিপি ফ্রম, তার মানে উড হ্যাভ হেল্পড দ্য পুয়ারটা হবে এখানে সঠিক উত্তর। 48 নম্বরে যেটি রয়েছে চুজ দ্য কারেক্ট সিনোনিম হবে এক্সটেম্পোরারি, এক্সটেম্পোরারি এর সিনোনিমটা হবে ইমপ্রম্পটিউ, যার অর্থটা হচ্ছে অবিলম্বে বা দ্রুত। হোয়েন ইউ মেক এ প্রমিস ইউ মাস্ট নট গো ড্যাশ অন ইট, তার মানে এখানে গো ব্যাক অন ইট, সরি। হোয়াট টাইপ অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস, তারপর এখানে সুপারসিলিয়াসের অপোজিট টাইপ হবে অ্যাফেবল। গণিত অংশের শুরুতে রয়েছে 1 5 9 ডট 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 81 রয়েছে, তাহলে এর যোগফল কত হবে, তাহলে এখানে আমাদের যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাতে বসিয়ে কিন্তু আমরা এটি করতে পারি, তাহলে এখানে আমাদের তাহলে প্রথম কাজ যেটা আমাদের হবে আমাদের n এর মানটা বের করে নিতে হবে, তাহলে এখানে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এখানে আমাদের এখানে যদি আমরা এটা বের করি তাহলে এর মান কত, অর্থাৎ প্রথম পদ কত 1 প্লাস n এর মান আমরা কত জানি না মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান কত, আচ্ছা ডি এর মান আমাদের পার্থক্য কত ছিল 4, তাহলে এটার সমান আমাদের কত দেওয়া ছিল 81, অর্থাৎ লাস্ট পদ 81 দেওয়া ছিল। এখন আমাদের যেটা করতে হবে যেখানে 1, আচ্ছা এখানে 4n মাইনাস 4 ইকুয়াল টু 80, কারণ এই 1টা ওই পাশে পার করে দিলাম, আবার এখানে 4n মাইনাস 76, আচ্ছা মাইনাস 4 সরি, তাহলে 84 হবে, তাহলে n সমান কত হচ্ছে, n সমান হচ্ছে 21।
এবারে আমরা যেটি করব যে সমষ্টির যে সূত্র রয়েছে সেটিকে এটি অ্যাপ্লাই করব। তার মানে n ডিভাইডেড 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে n এর মান কত পাইছি 21 ডিভাইডেড 2 ইন্টু 2 ইন্টু এর মান 1 প্লাস n এর মান কত পাইছি 21 থেকে আমরা যদি 1 বাদ দিই 20, তার মানে 20 ডি হবে। তার মানে এখন যদি আমরা এখানে কাজ করি যে এখানে 21 ডিভাইডেড 2, এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে কি হবে 1 প্লাস 10 ডি। ও সরি, ডি কত ছিল আমাদের, ডি ছিল 4, তার মানে এখানে সরাসরি আমরা 80 হয়ে যাবে এখানে, আর তখন এখানে হবে 40। ওকে, তাহলে 2 2 কেটে যাবে, 21 গুণন 41, 21 গুণন 41 কত হবে 1 1 1 4 2 6 4 2 গুণে 8, তার মানে 861। ওকে, 861 থাকার কথা, হ্যাঁ রয়েছে, তার মানে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এরপরে যেটি রয়েছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে কয়টি স্পর্শক আঁকা যায়, 2টি স্পর্শক আঁকা যাবে। 53 বলা আছে সেন্টিমিটার এককে নিচের কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন অসম্ভব। তাহলে অসম্ভব কোনটি, আমাদের 3 4 5 এটি হবে, 6 8 10 এটিও হবে, 5 12 13 5 5 25 12 12 104 13 116 এটি হবে। গ নাম্বারটা হবে না, কারণ এখানে 8 8 64 হবে, 4 4 16 2 2 করে 4, এটা হবে না। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই সরল রেখার 1/4, 1/4, তার মানে 4 ভাগের 1 ভাগ বলছে, তার মানে 4 স্কোয়ার করেন 16। বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে, কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা হবে ব্যাস। নিচের কোনটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা খুঁজে বের করুন। 59 এটি হচ্ছে মৌলিক সংখ্যা। 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x, এভাবে আমাদের যেটি রয়েছে এটার মান কত হবে, এটার মান হবে 5 টু দি পাওয়ার x প্লাস 1। তাহলে এখানে আমরা কিভাবে করব, 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x, এভাবে কয়টা আছে 2 4 5টা আছে। 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x। এবারে আমরা যদি 5 টু দি পাওয়ার x কমন নেই তাহলে কি দাঁড়াবে, তাহলে এখানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 মানে 5টা 1 হবে, তাই না। আচ্ছা, তাহলে 5 টু দি পাওয়ার x ইন্টু 5 হবে, যেহেতু আমাদের ভিত্তি 1 হলো তাহলে এর উপরে কত আছে 1 আছে, তার মানে x প্লাস 1টা হলো রাইট অ্যান্সার। এরপর রয়েছে লগ 2 ভিত্তিক 1/64 এর মান কত, এটা মুখস্থ করুন -6, কারণ এখানে 2 এর উপর 6 দিলে 64 হয়, যেহেতু 1 ডিভাইডেড রয়েছে তাহলে ইনভার্স 6 হবে, অর্থাৎ -6। x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার ইকুয়াল টু 38 হলে x মাইনাস 1 ডিভাইডেড x এর মান কত, এটা দুইভাবে করা যায়। এখানে আমরা নর্মালি যে 4ab যে সূত্র আছে সেই অনুযায়ী কিন্তু এটা করতে পারি। কিভাবে করতে পারি, যেমন এখানে x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার ইকুয়াল টু কত রয়েছে 38 রয়েছে, তাহলে আমরা প্রথমে এটা উঠাবো, যেহেতু মাইনাসের মান বের করতে হবে সেহেতু আমরা কি করব, x মাইনাস 1 ডিভাইডেড x টোটাল স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 38, তার মানে কি x মাইনাস 1 ডিভাইডেড x এর মান কত হলো √40, এখানে কি প্লাস 2 এর বেশি কি মাইনাস হবে 36, তার মানে x মাইনাস 1 ডিভাইডেড x এর মান 6, যেহেতু রুট হচ্ছে প্লাস মাইনাস 6 হবে, তাহলে প্লাস মাইনাস 6টা হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর, এটাই করলাম, ওই প্লাস মাইনাস 6 এটা। কোনো পরীক্ষার্থীর 80%, আচ্ছা 80% গণিতে 70% বাংলায় পাশ করলো, ওই বিষয়ে 60%, শতকরা কতজন ফেল করলো। তাহলে এইভাবে চিন্তা করুন, 80% গণিতে, তার মানে এই 80-র মধ্যে 60 আছে, তাহলে শুধু গণিতে কত, 80 থেকে 60 বিয়োগ করেন কত 20, প্লাস শুধু বাংলায় কত 70, এর মধ্যে উভয় আছে, তার মানে 60 বিয়োগ করেন কত 10, প্লাস উভয়ে কত 60, তাহলে এই যে 6 3 9 এগুলো হচ্ছে পাস করছে, বাকি 100% হতে কত লাগবে 10%, এই 10% ফেল করছে। ওকে, তবুও ভালো। যদি সেলফোনের পূর্বের কল রেট বর্তমান কল রেটের অনুপাত 5:3 হয় তাহলে পূর্বের কল রেটের তুলনায় কত হ্রাস পেয়েছে। আচ্ছা, তাহলে 5 টাকায় কমেছে 2 টাকা, এই হিসাব করতে হবে আমাদের। তাহলে 50 টাকায় কমবে কত 20 টাকা, 100 টাকায় কমবে 40 টাকা, তার মানে 100 টাকা কমলে সেটা পার্সেন্ট হয়ে যায়, অর্থাৎ 40%। 240 টাকা একটি পেন্সিল, আচ্ছা এটা একটা লং টার্ম, এটা 15 টাকা হবে, এটা মনে রাখবেন যে 240 টাকা কতগুলো পেন্সিল কিনে একটি কলম বেশি পাইলে এটা অ্যান্সার হবে 15, একটা মাইনাস ফিগার হয় 15 প্লাস ফিগার হয়।
একই মুনাফায় 500 টাকার 4 বছরের এবং 600 টাকার 5 বছরের একত্রে 400 টাকা হলে মুনাফার হার কত? অপশন ধরে করতে হবে। অপশন ধরে যদি আমরা এখানে করি 12%, তাহলে 5 বারাং 60, তাহলে 4 24 অর্থাৎ 240। আবার 600 করলে 6 বারাং 72, 5 72, 5 72 কত হচ্ছে? 5 দুগুণে 10, তাহলে এখানে 144, 7 দুগুণে 14, 144। তাহলে 144 আর 240 তো 600 হচ্ছে না, সরি 400 হচ্ছে না, তার মানে এটাও হবে না। 8 5 8 40, তার মানে 4 4 16, 160। আবার এখানে 6 দিলে 6 8 48, 48 গুণন 5, তাহলে 48 গুণন 5 করলে কত হবে? 240 হচ্ছে, তার মানে এটাই মনে হবে 240 160, 400 হয়ে গেছে, তার মানে 8%। এরপরে যেটা রয়েছে যে একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, বইটির ক্রয় মূল্য কত? মনে পড়ে কত? এটা 300 টাকা। এটা মুখস্থ জিনিস। কেন? 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তাহলে এখানে 10% ক্ষতিতে বিক্রি করলে এটা আমরা কিন্তু বেশ কয়েকভাবে করতে পারি, যে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে ক্রয় মূল্য এত টাকা, এক কত 100 কত, বিভিন্নভাবে করা যায়। এটা আপনারা টেকনিক্যালি করার চিন্তা ভাবনা করবেন সবসময়, যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা। একটি বাঁশের 1/4 20 মিটার, এটা সেই ক্লাস 5-এর অঙ্ক বা ক্লাস 4-এর অঙ্ক, এটা 20 মিটার। হ্যাঁ, বিশেষ ক্রম অনুযায়ী 2 3 5 9 17 ধারাটির পরবর্তী সংখ্যা কত? 2 3-এর পার্থক্য কত? 1, এখানে 2, এখানে 4, এখানে 8, এখানে কত হবে? 16। তাহলে 16 আর 17 যোগ করলে কত হবে? 33। 33টা হবে সঠিক উত্তর। এরপর হবে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? 1 লিখে 5টা শূন্য। ওকে, তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 5টা শূন্য, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা নয়। এটা তো এইভাবে শিখছি না আমরা। তাহলে এখানে হবে কি? তার মানে প্রথমে তো 9 হবে, শেষে 1 হবে, মাঝখানে যুক্ত হবে কয়টা? 3টা শূন্য, তার মানে 90,001 হবে। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? 49 আর 1-এ 50 ভাগ 2 25 হবে। একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে 15 যোগ করলে 415 হয়, সংখ্যাটি কত? তাহলে একটি ধনাত্মক দ্বিগুণের বর্গ, আরে বাবা, দ্বিগুণের বর্গ সাথে 15, তার মানে দ্বিগুণের বর্গ কত হবে? 400 হবে। তাহলে 10-এর দ্বিগুণ কত? 20, 20-এর বর্গ 400, 400-এর সাথে 15 যোগ করলে হয় 415, তার মানে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ সংখ্যাটি 10। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রফল 384 বর্গমিটার। এই আপনাদের এটি শেখানো হয়েছে, এটা কাজ করেন। এটা আপনাদের খুব সম্ভবত পরশু দিনের ক্লাসে এইরকম একটা অঙ্ক দিয়েছিলাম, এবং পরেরটাও দিয়েছিলাম। এগুলো অঙ্ক আপনারা তো কোনো কাজ করেন না, শুধু ক্লাস দেখেন, বাসায় কোনো কাজ করতে চান না, মানে আপনারা অলসতায় যদি কোনো নোবেল প্রাইজ থাকতো আপনারাই পাইতেন। হ্যাঁ, এই দুটো অঙ্ক করে দেখবেন, প্রত্যেকে খাতার ছবি দেবেন কমেন্টে। এই যে দুটো অঙ্ক দিলাম, অন্য অঙ্ক কমেন্ট করছেন ভালো কথা, এই দুটো কমেন্টে ছবি দেবেন। ছবি দেওয়ার অপশন আছে কিনা আমি জানি না, কমেন্টে যদি থাকে অবশ্যই এই দুটো আপনারা ছবি তুলে দেবেন, যে খাতায় আমি করছি স্যার। মানে একটু কাজ করেন তো, কাজ করেন। আপনারা শুয়ে বসে খান শুধু সারাক্ষণ, রোজার সময় তবু কাজ করে খেতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের বর্গদৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার, বাহুদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে ক্ষেত্রফলটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু বলছে, তার মানে সেক্ষেত্রে আমাদের কি হবে? 10 সেন্টিমিটার করে, আর বাহুদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি, 25√2 তো হওয়ার কথা। 25, আচ্ছা এটা 25√2 অ্যান্সারটা করলাম, তারপরে এটাই তো হওয়ার কথা। একটু চেক করে তো, সমদ্বিবাহু ত্রিভুজের 10 সেন্টিমিটার 25√2 না? হ্যাঁ ঠিক আছে, ভুলে গেছিলাম আঁকা, 25√2। আচ্ছা, 3 সেমি 4 সেমি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ তিনটি গোলক গলিয়ে, জাতীয় প্রশ্ন আসে। হ্যাঁ, তাহলে 3 4 5 এটার তিনটি গোলক গলন হবে 6 সেন্টিমিটার হবে, গোলকের ব্যাসার্ধটা হবে 6 সেন্টিমিটার। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 হলে ওই কর্ণের, আচ্ছা ওটাই ক্ষেত্রফল কত হবে? 16 একক। কেন 16 একক হবে? কর্ণ সমান কি? √2a, তার মানে এই এর মানটা কত? 4, তার মানে 4কে স্কোয়ার করলে 16 হয় না, তার মানে 16 বর্গ একক। দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, একটিকে অপরটির কোণের বলেন, আপনারা বলেন, কমেন্ট করেন। আমার ক্লাসে মানে সবচেয়ে বেশি কথা এটা বলছি যে যে 180-র সাথে সম্পর্ক কার আর 90 ডিগ্রির সম্পর্ক কার। 180-র সাথে সম্পর্ক হবে সম্পূরক কোণের, তার মানে একটি অপরটির সম্পূরক কোণ।
90 ডিগ্রি হলে হবে একটি অপরটির পূরক কোণ। সম্পূর্ণ বিহারকে প্রতিষ্ঠা করেন, সম্পূর্ণ বিহার প্রতিষ্ঠা করেন রাজা ধর্মপাল। গোপাল কিন্তু না, গোপাল কিন্তু ছিলেন রাজার এই যে পাল বংশের প্রতিষ্ঠাতা। লর্ড রিপন কর্তৃক শিক্ষা কমিশনের নাম এটা হবে হান্টার কমিশন। পার্কি সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? সমুদ্র সৈকত কোথায়? এটা সিটিজিতে অর্থাৎ চট্টগ্রাম। বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত কোন দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে? রাষ্ট্রভাষা মূলত করা হয়নি, এটা অন্য একটা ভাষার মর্যাদা দেওয়া আছে, সেটা হচ্ছে সিয়েরা লিওন। বঙ্গবন্ধু সহদেব দাবি পেশ করেন কত সালে? এটা বলতে হবে 1966। 1948 সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে প্রস্তাব রাখেন? ধীরেন্দ্রনাথ দত্ত। সুন্দরবন এলাকায় কোন নদীতে কয়লাবাহী কার্গো ডুবে যায়? আচ্ছা, এটা যে শ্যালা নদী মনে হয়, এরকম একটা হয়েছিল না যে শ্যালা নদীতে কয়লাবাহী কার্গো ডুবে গিয়েছিল? এটা শ্যালা নদীতে না? এর আগে একটা তেলবাহী ট্যাঙ্কারও ডুবেছিল, তলা ফেটে গিয়েছিল এইরকম। তার মানে এটা হবে শ্যালা নদীতে। আচ্ছা, এরপরে উয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গেছে? এটা তো আপনারা জানেন যে এটি নরসিংদী। এই মেইন টপিকসগুলো থেকেই কিন্তু নিবন্ধনে প্রশ্ন হয়। সূর্য হতে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? জাস্ট 8 মিনিট। তার মানে আমরা যে আলোটা এখন দেখছি এটা 8 মিনিট আগের। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? এটা 175 জন, যদিও অপশন রয়েছে, এটাই দিতে হবে। যদি আপডেট থাকে আপডেট দিতে হবে। জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? জাতীয় গ্রন্থাগার গ্রন্থশালা এটা আগারগাঁও অবস্থিত। বাংলাদেশের সরকার প্রধানের প্রধান আইন কর্মকর্তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। তো বর্তমান আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এর অ্যাটর্নি জেনারেলকে, এটা একটু আপনাকে জানতে হবে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শতরানকারীকে? এটা হচ্ছে তামিম ইকবাল খান, তিনি করেছিলেন। এটা খুব সম্ভবত প্রস্তুতি ম্যাচে বা প্রথম পর্বের একটা ম্যাচে ওমানের সাথে। বাংলাদেশ কোন বিরল রোগে আক্রান্ত রোগীর সম্বন্ধে? আচ্ছা, এটা বেশ কয়েক বছর আগে এরকম একটা পাওয়া গেছিল, ট্রিম্যান, অর্থাৎ মানে শরীর গাছের মতো হয়ে যায়। বাংলাদেশের প্রথম এবং একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সিটিজিতে অবস্থিত, অর্থাৎ চট্টগ্রাম। বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক অসমাপ্ত আত্মজীবনী আচ্ছা কোন ভাষায়? জাতির ড্যাডির যে প্রশ্নটি, এই প্রশ্নটি এখন এই মুহূর্তে, অথবা যদি পট পরিবর্তন হয়, অর্থাৎ যদিও আমাদের হাসিনাপার পট পরিবর্তন হয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার, এরপরে জামায়াত আসতে পারে, বিএনপি আসতে পারে, এনসিপি আসতে পারে, যে কোনো দল আসতে পারে, তবে সেক্ষেত্রে জাতির ড্যাডির থেকে এই প্রশ্নটা আসা সম্ভাবনাটা অনেকাংশেই কম। তাছাড়াও বর্তমানে একের পর এক তো হয়েছে, যখন বিগত সময়ে একের পর এক মানে যেই আবিষ্কার করে, যেই অনুদিত করে, তাকেই একটা বাহবা দেওয়া হয়, প্লট দেওয়া হয়, রাজুকে এটা সেটা নানামুখী একটা কাজ করা হয়। সুতরাং এই প্রশ্নটি সর্বশেষ কোনটা করা হয়েছে, এটা পরীক্ষার আগ মুহূর্তে পড়বেন, যদিও প্রয়োজন হবে না, এটা আপাতত পড়ার দরকার নাই। তবে জাতির ড্যাডির এই যে 6 দফা, এটা পড়তে হবে। নাসা কর্মরত ছিলেন বাংলাদেশের কোন জ্যোতির্বিজ্ঞানী? আচ্ছা, এখানে নাসায় একজন ছিল, খুব সম্ভবত রুবাব খান কিনা, আমার একটু কনফার্ম করো তো, এটা আমার সঠিক মনে পড়ছে না। এটা খুব সম্ভবত তিনি হবেন রুবাব খান না? হ্যাঁ, মনে আছে বারে। আচ্ছা 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 আচ্ছা, রুবাব খান, ঠিক আছে, রুবাব খান। আচ্ছা, বাংলাদেশের প্রথম চায়ের চাষ হয় কোথায়? এটা তো আপনারাও জানেন, এটা হচ্ছে সিলেটের মালনীসরায়। ডাউন সিনড্রোম বলতে কি বোঝানো? ওকে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ডাউন সিনড্রোম, এই যে আমাদের মানব দেহ থেকে কিন্তু এই যে বিগত সালে যে থাইরক্সিন নিয়ে কয়েকটা প্রশ্ন হয়েছে, আয়োডিন নিয়ে প্রশ্ন হয়েছে। এই ডাউন সিনড্রোম বলতে বোঝানো হয় যে গর্ভাবস্থায় শিশুর অপরিণত বিকাশ, ভ্রূণটা পরিপূর্ণ হয় না, এটাই হচ্ছে ডাউন সিনড্রোম বলে বোঝানো হয়ে থাকে। তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয়েছিল কত সালে? শিক্ষা আন্দোলন হয়েছিল 1962। বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল? কথাটা ভালোভাবে বুঝবেন। ছিটমহল ছিল 111, কিন্তু না 111। বর্তমানে কোনো ছিটমহলের অস্তিত্ব নেই। বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কি? বায়ু দূষণের জন্য দায়ী বলা চলে কার্বন ডাই অক্সাইড। জিকা ভাইরাস কোন দেশে সর্বপ্রথম ছড়ায়? জিকা ব্রাজিলে সর্বপ্রথম ছড়িয়েছিল। এই যে বিভিন্ন রোগ, জিকা, তারপরে আরও বেশ কয়েকটা অ্যানথ্রাক্স বা অন্যান্য যে রোগগুলো বিভিন্ন আফ্রিকার দেশে ছড়িয়েছিল, এগুলো থেকে একটা মার্ক কমন পাবেন।
মানুষের রক্তে শ্বেতকণিকা লোহিত কণিকার অনুপাত কত? এটা 1/700, 1/700। এবং সর্বশেষ ফেসবুক প্রতিষ্ঠা হয় কত সালে? এই প্রশ্নটাও আপনাদের জন্য কাজ থাকবে। এটা করেন, এটা করেন, সারা দিন ফেসবুক চালান, এটা কাজ করেন, কাজ করে এখানে একটু। প্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এই প্রত্যাশা জেনে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।